চট্টগ্রাম নামটা শুনলেই ঘোরাঘুরি, পাহাড়, মেজবান, আতিথেয়তা এমন অনেক কিছুর নাম চলে আসে আমাদের মাথায়। তবে আমরা যার কথা শুনব তার ব্যাপারটা একটু ভিন্ন। নাম প্রকাশ না করার শর্তে তিনি আমাদেরকে নিজের জীবনে ঘটে যাওয়া ভৌতিক সত্যি ঘটনাটি পাঠিয়েছেন। ঠিক ভৌতিক না, তিনি তার এই অভিজ্ঞতাটাকে অদ্ভুত কিছু বলেছেন। বর্তমানে তিনি চকবাজার থাকেন, ছোটবেলায় থাকতেন দাদুর বাসা চাঁদগাঁওতে। 5 সদস্যের পরিবার তার। গ্রামের বাসায় তেমন যাওয়া হয়নি কখনোই। ক্লাস 1-এ থাকাকালীন আলাদা বাসায় থাকা শুরু করেন তিনি। আজকে যে ঘটনাটি সেটি শুরু হয় ঠিক ক্লাস 5 থেকে। চলুন ঘটনায় যাই। আমরা প্রথম যে বাসাটা নিয়েছিলাম সেটা চেঞ্জ করে নতুন আরেকটা বাসায় আসি সেই বছরই। ওই নতুন নেওয়া বাসাটাতেই সমস্যা শুরু হয়। আমরা থাকার আগে এখানে একটা পরিবার থাকতো। পরে জেনেছিলাম তারাও এই সমস্যার মুখোমুখি হয়েছিল। সমস্যাটা ছিল আমার রুমে। আমার রুম ছিল কিচেনের পাশে। আমার রুমে একটা অ্যাটাচড ওয়াশরুম ছিল। প্রথম যেদিন আমরা সেই বাসাটাতে যাই তার পরের দিনই আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমি কিছু কাপড় ধুয়ে আমার ওয়াশরুমে একটা বালতিতে রেখেছিলাম। মা পরে কাপড়গুলো শুকাতে দিয়ে দিবেন। আমি পড়ছিলাম সন্ধ্যায়। সামনেই আমার পিএসসি পরীক্ষা, তাই আমি খুব মন দিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেলাম। আমি ভেবেছি মা এসেছেন কাপড়গুলো নিয়ে যেতে। আমি পড়ছিলাম, তাই আমি অত শত ভাবিনি কিছু, মার দিকে তাকাইও নি। কিছুক্ষণ পর খেয়াল করলাম কাপড়গুলো মা আমার রুমে মেলে দিয়েছেন। আমার রুমে একটা বড় দড়ি লাগানো ছিল। দেখলাম আমার কাপড়ের পাশে একটা কালো কাপড়ের বড় টুকরো। আমি ভাবলাম ঘর মোছার কোনো কাপড়ের টুকরো আমার কাপড়ের পাশে মা শুকাতে দিয়ে গেছেন। আমি তো দেখে রেগে গেছি। কেন মা এটা আমার কাপড়ের পাশে শুকাতে দিলেন? তো একটু বিরক্তি নিয়েই আমি মার কাছে যাই বলতে। মাকে জিজ্ঞেস করি, আমার কাপড়ের পাশে ঘর মোছার কাপড় কেন রাখলেন? মা অবাক হয়ে আমাকে বলল, কই, আমি তো তোমার কাপড় আজকে মেলেই দিইনি, আর তুমি পড়ছিলে, তাই আমি তোমার রুমে কাউকে যেতেও বারণ করেছি, আমি নিজেও যাইনি। আমি বললাম, মা আপনি কেন মজা করছেন আমার সঙ্গে? আপনি মেলে না দিলে কাপড়গুলো কি ভূতে এসে মেলে দিয়েছে? আর আমি কি আপনাকে মিথ্যা বলছি? তারপর মাকে আমার ঘরে নিয়ে আসি এবং কাপড়গুলো দেখাই, সঙ্গে কালো কাপড়টাও। মাও অবাক হয়ে যান। মা আমার কাছে বারবার জিজ্ঞেস করছেন আমি কোনো কাপড় মেলেছি কিনা। আমি বললাম, মা আমি তো পড়ছিলাম। আর মা বললেন, কালো কাপড়টা তো আমাদের বাসার কোনো কাপড়ই না, আসলো কোথা থেকে? তখন আমরা ভয় পাওয়ার থেকে বেশি আশ্চর্য হয়েছিলাম। তবে আমি পরবর্তীতে ওই ঘটনাটা আসলে ভুলেই যাই। এর 1 মাস পর আমার পিএসসি পরীক্ষা। যেদিন থেকে আমার পিএসসি পরীক্ষা শুরু হয়েছিল, ডিসেম্বরের 11 তারিখ থেকে, সেদিন থেকেই আমরা লক্ষ্য করি আমরা যতবার বারান্দায় কাপড় শুকাতে দিই ততবার ওই কালো কাপড়টা কোথা থেকে যেন চলে আসে। ঠিক সেই কালো কাপড় যেটা আমি আর আমার মা দেখেছিলাম আমার রুমে 1 মাস আগে। প্রায় প্রতিদিন এই ঘটনা ঘটে। ওই কালো কাপড় মা নিয়ে বাইরেও ফেলে দিতেন, তারপরও সেই কাপড় দেখা যেত। এবার আমরা বিষয়টা বাবাকে জানাই। বাবা ঠিক করেছেন আমার পরীক্ষার পর আমাদের বড় হুজুরকে বিষয়টা জানাবেন। আমাদের একজন পারিবারিকভাবে পরিচিত খুব বড় মাপের একজন হুজুর আছেন, তিনি এসব বিষয়ে খুব ভালো জানেন। যাই হোক, আমার পরীক্ষা শেষ হয় ডিসেম্বরের 18 তারিখে। সময়টা ছিল 2015 সাল। 18 তারিখই হুজুর আমাদের বাসায় আসেন। তিনি আসার পর বাবা আগে বিষয়টা জানিয়ে রাখলেও আবার খুলে বলেন।
তিনি এটা জানার পর আমার রুমে যেতে চান। তার কথা মতো আমরা তাকে আমার রুমে নিয়ে যাই। তিনি সেই রাতটা আমার রুমে থাকতে চান। তার কথা মতোই আমরা তাকে সেখানে শুতে দিই। খাবারটাও হুজুর আমার রুমেই খান। পরদিন সকালে খাওয়া শেষ করার পর তিনি বাবাকে আলাদা করে ডেকে নিয়ে যান এবং বলেন, ওই ঘরে কিছু আছে যেটা অত্যন্ত খারাপ। তিনি তাড়াতাড়ি ঘর বন্ধ করতে বললেন এবং আমাকে আমার রুমে রাখতে বারণ করেন। এরপর থেকে আমি আমার ভাইয়ের সাথেই থাকতাম। ঘর বন্ধ করার পর থেকে প্রতি মাসে মাসে আমরা কোরআন খতম দেওয়াতাম আমাদের বাড়ির 11 জন হুজুর দিয়ে। এরপর থেকে প্রায় 2 বছর আর কোনো ঘটনাই ঘটেনি। যখন আমি ক্লাস 9-এ উঠলাম তখন থেকে আবার সমস্যার শুরু। তখন আগের কথা ভুলেই গিয়েছি আমরা প্রায় সবাই। মাঝে মধ্যেই ওই ঘরে যাওয়া হতো আর আমি ওই রুমে প্রায় অজ্ঞান হয়ে যেতাম। কিছু অদ্ভুত আচরণ করতাম, সবাইকে মারতাম। সপ্তাহে অন্তত একদিন হলেও আমি এমন করতাম। আর ওয়াশরুমে ঘন্টার পর ঘন্টা গোসল করতাম। কিন্তু আমার মনে হতো আমি মাত্র 15 থেকে 20 মিনিট ছিলাম। আমাকে বাহির থেকে ডাকাডাকি করা হলেও আমি শুনতাম না। একদিন এমন হয়েছিল 5 থেকে 6 ঘন্টা আমি ওয়াশরুমে ছিলাম। আমাকে দরজা ভেঙে বের করতে হয়েছিল। এসব যখন আবার ঘটছে তখন বড় হুজুরকে খবর দেওয়া হয়। তিনি আবার আমার বাসায় আসেন। আমাকে ওনার পাশে বসানো হয়। তিনি আমার কাছে জিজ্ঞেস করেন, তুমি কি তোমার রুমে দেখা গিয়েছিল সেই কালো কাপড়টা কখনো নিজের হাতে স্পর্শ করেছিলে, বা কাপড়টা তুমি কোথাও ফেলে দিয়েছিলে? আমি বললাম, না, আমি কখনো নিজ হাতে কাপড়টা ধরিনি। তবে মা যতবার দেখতেন ফেলে দিতেন। হুজুর তারপর বলে ওঠেন, এজন্যই তো সমস্যা হচ্ছে। এই কাপড়টা ছিল কোনো মহিলার কাপড়ের এক অংশ। ওই মহিলাটা কালো জাদু জানত এবং তার ছেলে এখানেই কোনো কারণে মারা গিয়েছিল। তার ছেলে মারা গিয়েছিল এই জমিনে। তখন এখানে অ্যাপার্টমেন্ট তৈরি হয়নি। এখানে মহিলাটার বাচ্চাটি খেলতে এসে গাছের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। তাই তিনি প্রতিশোধ নিতে এখানে কালো জাদু করে যান। দুর্ভাগ্যবশত সেই জায়গাটা তোমার রুমেই পড়ে। তুমি কাপড়টি ধরনি, কিন্তু মা ধরেছিলেন। তোমার মায়ের গায়ে একটি তাবিজ থাকার কারণে তোমার মা বেঁচে গিয়েছে। তুমি সেই রুমে থাকার কারণে তোমাকে টার্গেট করা হয়েছে। এই সব কিছুর পেছনে একটা জিনকে ব্যবহার করা হচ্ছে। তারপর হুজুর আমাকে একটা তাবিজ দেন এবং সব সময় সাথে রাখতে বলেন, আর সাথে কিছু পরানো পানি দিয়েছিলেন, যা দিয়ে প্রতিদিন গোসল করতে বলেছেন। এরপর থেকে আমার সাথে ঘটা এসব ঘটনা কমে যায়। প্রায় 3 থেকে 5 মাস পর আমাদের বাসার নিচে আমার এক ভদ্রমহিলার সঙ্গে দেখা হয়। তিনি আমাদের অ্যাপার্টমেন্টের পাশের অ্যাপার্টমেন্টে থাকেন। কথায় কথায় আমি জানতে পারি তিনি আমাদের বাসায় আগে ভাড়া থাকতেন। তিনিও এসব সমস্যার মুখোমুখি হয়েছেন। সেই বাসাটা ছেড়ে দেবার কারণ ছিল ওই ঘটনাগুলোই। ছেড়ে দেবার পরও তিনি সমস্যায় ছিলেন। ওনাকে কেউ যেন ডাকত, বলতো, আসবে না আমার কাছে। তিনি তখন আর নিজেকে ঠিক রাখতে পারতেন না, এই বাসায় আসতে চাইতেন। ওনার স্বামী জোর করে আটকাতেন। ভদ্রমহিলা এটাও বলেন যে তার সাথে এসব ঘটনা তার বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে ঘটছে। ওনার বাচ্চাও আমরা তখন যে বাসায় থাকতাম সেখানেই জন্মেছিল। এসব ঘটনা শুনে আমি খুব ভয় পেয়ে যাই। বাবাকে বলি, কিন্তু বাবা চাচ্ছিলেন না বাসাটা সে সময় বদলাতে। আমাদের পারিবারিক কিছু ঝামেলা হচ্ছিল, তাই সম্ভব ছিল না অন্য কোথাও শিফট করা।
এভাবে দেখতে দেখতে আমি ক্লাস 10-এ উঠি। 2016 সালে আমি ক্লাস 10-এ ছিলাম। সেই বছরের মাঝামাঝি সময় আমার আবার সমস্যা শুরু হয়। দেখা যেত আমি ভাইয়ের সাথে থাকলেও মাঝরাতে আমার সেই রুমটাতে চলে যেতাম, সেখানে গিয়ে বসে থাকতাম বা ওয়াশরুমে চলে যেতাম। আমার মা পরপর 5 দিন আমাকে ভোর 4টার সময় ওই রুমে দেখেন। মা বাবাকে বলে আবারও হুজুরকে জানালেন। হুজুর বললেন আমাকে যেন ওই রুমটাতে একদম যেতে না দেওয়া হয়, যেন আমি ওখানে পড়তেও না বসি, অন্য কোনো রুমে পড়ার ব্যবস্থা করতে বললেন। প্রয়োজনে যেতে হলেও যেন সাথে মা অথবা বাবাকে নিয়ে যাই, আর রাত 9টার পর যেন একেবারেই না যাই। এভাবেই চলতে থাকে 2017 সালের জুলাই মাস অবধি। এর মধ্যে প্রায় কোনো না কোনো ঘটনা ঘটতো আমার সঙ্গে। আমার এসএসসির পর আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের বাসা চেঞ্জ করে চকবাজার চলে আসব। এসব ঘটনার জন্য আমার মানসিক ক্ষতি হলেও শারীরিক কোনো ক্ষতি হয়নি। আমরা চলে আসার 1 মাস আগে জানলাম যে শুধু আমাদের না, বাড়ির 3 আর 4 নম্বর ফ্লোরেও একই সমস্যা হচ্ছে, ঠিক আমাদের বরাবর উপরের ফ্ল্যাটে। আমরা ছিলাম 2 নম্বর ফ্লোরে। তবে এগুলো শুধু মেয়েদের সঙ্গেই হতো, কোনো ছেলের সাথে কখনোই ঝামেলা হয়নি। এর 1 মাস পর আমরা বাসা ছেড়ে দিয়ে চকবাজার চলে আসি। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি আমার বা আমার ফ্যামিলির সাথে। এখন আমি ভালো আছি, তবে মাঝে মাঝে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করে খুব ভয় পাই।